জিমি সন্ধ্যার দিকে ইসমির বাসায় আসে। সে তার বাবা ইশতিয়াক আহমেদ ও তার মা সুমনা বেগমের থেকে অনুমতি নিয়ে এসেছে। সে আজকে ইসমির সাথেই থাকবে। তারা দুজন এখন কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। জিমি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা বলতেই ইসমির রাগে চোখ মুখ লাল হয়ে যায়। জিমি তার কথা জিজ্ঞেস করলে ইসমি তার সাথে ঘটা ঘটনার কথা জিমিকে বলে। জিমি ইসমির কথা শুনে কান্না করে দেয়। ইসমি জিমির কান্না কিছুতেই থামাতে পারছে না। সে বলছে তার কিছু হয় নাই, কিন্তু জিমি কান্না করেই যাচ্ছে। অনেকক্ষণ পর জিমির কান্না থামে, কিন্তু এখনও হেঁচকি তুলছে। তারা দুজনেই এখন নীরব, কেউ কোনো কথা বলছে না। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারা দুজন ঠিক করে নিল মারিয়াদের ছাড়বে না। তাদের যে কষ্ট দিয়েছে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে। মন ভালো করার জন্য তারা দুজন ঠিক করল তারা বাইরে ডিনার করবে আর একটু ঘোরাঘুরি করবে। কথা মতো তারা রেডি হয়ে বাহিরে বের হয়ে আসে। তারা হেঁটে যাবে আর রাতের আকাশ দেখবে। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ইসমি দেখল একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটছে, আর মেয়েটার মাথা ছেলেটার কাঁধে। ইসমি আফসোসের সুরে বলল, ইস, আজ কেউ নেই বলে। আজ যদি আমার জামাই থাকতো তাহলে তো আমি তার কোলে উঠে বসে থাকতাম। আমার কি আর তাহলে হাঁটা লাগতো? আল্লাহ গো, আমার জামাইটারে আমার কাছে পাঠিয়ে দাও। এই কথা বলতে না বলতেই তাদের সামনে দিয়ে আরেক জোড়া কাপল হেঁটে যাচ্ছে। বয়স অনেক কম। ইসমির এটা আর সহ্য হলো না। সে জিমির হাত টেনে নিয়ে যায়। ওই কাপলদের পিছে পিছে গিয়ে তার হাত দিয়ে তাদের দুজনের হাত ছাড়িয়ে দিয়ে দুজনকে ধাক্কা দিয়ে দুপাশে ফেলে দিয়ে বলে, দেখলি জিমি, আজকাল মানুষ রাস্তাটাকেও নিজের সম্পত্তি ভাবে। নাক দিয়ে এখনও সর্দি বের হয়, এরা আবার লাং নিয়ে ঘোরে। পোলাপানগুলো সব নষ্ট হয়ে গেছে। জোরে জোরে এগুলো বলে গটগট পায়ে হেঁটে চলে যায়। এদিকে ছেলে আর মেয়েটা বোকার মতো চেয়ে আছে। তারা ভাবছে মেয়েটা কি কথাগুলো তাদের বলেছে নাকি, কিন্তু তারা তো বিবাহিত, আর তাদের কোথায় নাক দিয়ে সর্দি পড়ে। জিমি ইসমিকে বলে, ওদের সাথে এরকম করার কি দরকার ছিল? ওরা তো বিবাহিত হতেও পারে। ইসমি, বিবাহিত হোক আর যেটাই হোক, রাস্তাঘাটে এসব করে কি বোঝাতে চায় তার মানুষ আছে, আর আমরা একটা। ও মা গো, টুরু লাভ, আই অ্যাম তো ইম্প্রেস। কি রোমান্টিক, কি ভালোবাসা। জিমি, তোরে কিছু বলায় আমার ভুল হয়েছে। আল্লাহর ওয়াস্তে চুপ যা মা আমার। ইসমি, মন্টু সোনা, তুমি কি ভুল করেছো যে মাপ চাচ্ছ? যাই হোক, তুমি তো ছোট মানুষ, তাই মাফ করে দিলাম। জিমি, ভাই, এই মন্টু আবার কে? আমাদের কথার মাঝে ও এলো কোথা থেকে? ইসমি, কে আবার? তোর জামাই। জিমি, তোর জামাই সেটা বললেই পারিস? আমি তো আর তোর মতো জামাই জামাই করে রাত 3টা পর্যন্ত কান্না করি না। ইসমি, এই মন্টু আমার জামাই। ইসমি কথা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা বুড়ো লোক এসে পান চিবোচ্ছে। দাঁতগুলো লাল হয়ে আছে। বয়স 55 হবে। পাশে পানের পিক ফেলে দাঁত বের করে একটা ইয়া বড় হাসি দিয়ে বলল, কি বউ, আমাকে ডাকলা কেন, তাও সোজা জামাই বলে? জিমি জিজ্ঞেস করল, আপনি কে নানা? লোকটা বলল, আমি মন্টু, ওই যে ওর জামাই। দেখো না, সবার সামনে আমাকে জামাই বলে ডাক দিয়েছে, তাই তো আমি বাতাসের গতিতে এসে পড়েছি। লোকটার কথা শুনে জিমি বোঝার চেষ্টা করল ইসমি আবার কবে বিয়ে করলো, তাও এই মোটু নানাকে। কই, ইসমি তো তাকে কিছু বলল না। সে ইসমির দিকে তাকিয়ে দেখল ইসমি রাস্তা থেকে ইট হাতে নিয়ে মন্টুর দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে, তুই আমার জামাই আর আমি তোর বউ। আজকে তোর মাথার টাক ফাটিয়ে তোর জামাই হওয়ার ইচ্ছা সারা জীবনের মতো বন্ধ করব। এই বলে ইটটা হাতে নিয়ে দৌড়াতে থাকে। ইসমির দৌড় দেখে লোকটা কোনো মতে তার পরনের লুঙ্গি একটু উঁচু করে দৌড়াতে শুরু করে। লোকটার দৌড় দেখে ইসমি হাতে থাকা ইটটা ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা গিয়ে একটা চলন্ত গাড়ির উপর পড়ে। গাড়ি থেকে একটা লোককে বের হয়ে আসতে দেখে জিমি আর ইসমি ভিখারি সেজে হাঁটতে থাকে। জিমি অন্ধ আর এক পা ভাঙার মতো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আর ইসমি 2 হাত লুলা বানিয়ে জিমির সাথে হাঁটছে আর বলছে, আল্লাহর ওয়াস্তে 2টা ভিক্ষা দেন গো, কতদিন ধরে কিছু খাই না। আমার পোলাপাইনগুলা না খেয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। আমরা 2টা অসহায় ফকির বলে আপনারা আজ আমাদের সাহায্য করছেন না। জিমি আর ইসমি যেই লোকের গাড়ি ভেঙেছে সেই লোক জিমি আর ইসমির পাশে দাঁড়িয়ে কতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করে, এখান থেকে কে আমার গাড়িতে ইট ফেলেছে আপনারা কি দেখেছেন? জিমি বলে, আমরা অন্ধ লুলা ব্যক্তি, আপনার গাড়িতে কে নাকে ইট ফেলেছে আমরা কিভাবে দেখব? আপনি কি আমাদের অপরাধী বলছেন? ইয়াল্লাহ, এর বিচার তুমি করো। কিভাবে আমাদের মতো ভালো মানুষদের এসব অপবাদ দিতে পারলো, তুমি এর বিচার করো। লোকটা এসব কথা শুনে কিছুক্ষণ সন্দেহ চোখে তাকিয়ে চলে যায়। এদিকে লোকটা চলে গিয়েছে ভেবে জিমি আর ইসমি সেখানেই উড়াধুরা নাচ শুরু করে দেয়। একজন আরেকজনকে জড়িয়ে ধরে লাফাচ্ছে। ওই লোকটা চলে গিয়ে হঠাৎ কি মনে করে আবার তাদের কাছে আসতেই এই অবস্থা দেখে লোকটা অবাক হয়ে চেয়ে আছে। সে এগিয়ে এসে বলে, আপনারা না অন্ধ লুলা, তাহলে নাচছেন কিভাবে?
নাকি এটা আপনাদের হিডেন ট্যালেন্ট? হঠাৎ কাছ থেকে এরকম কথা শুনতেই দুজনে আটকে উঠে ছিটকে দুজনের থেকে দূরে সরে যায়। জিমি আর ইসমি যখনই দৌড়ে পালাবে অমনি লোকটা খপ করে দুজনের চুল ধরে ফেলে। তাদের দুজনকে টানতে টানতে একটা জায়গায় নিয়ে এসে তার আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে জিমি আর ইসমি আকাশ থেকে পড়ে। তারা দুজনই ঢোক গিলে একে অপরের দিকে তাকালো। শেষমেশ তারা কিনা একটা পুলিশের গাড়ির কাজ ফাটালো। এখন কি হবে? পুলিশ লোকটা বলে উঠল, কি মামুনিরা, আপনাদের নামে কয়টা মামলা দেওয়া যায় জানেন? তিনটা মামলা দেওয়া যায়। দিব নাকি? ইসমি, এবারের মতো ছেড়ে দেন, আর কখনো এরকম করব না। আমরা অনেক ভদ্র, আমাদের সাথে এরকম করতে আপনার কলিজা কাঁপবে না? পুলিশ, কোনো ছাড়াছাড়ি নেই। তোমাদের আমি 2টা অপশন দিচ্ছি। প্রথমত, এই এলাকায় যত ময়লা আছে সব তোমাদের দুজনকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, তোমাদের আমি লকআপে নিয়ে যাব। তোমরা তোমাদের গার্ডিয়ান কল করে আসতে বলবে, আর এটা পত্রিকায় প্রকাশিত হবে, যাতে আর কেউ এরকম করার সাহস না পায়। এখন পছন্দ তোমাদের? পুলিশের কথা শুনে জিমি বলে, আমরা তো আপনার মেয়ের মতো, আপনার নিজের মেয়ে হলে এরকম করতে পারতেন। এবারের মতো ছেড়ে দেন। পুলিশ, এত কথা বলতে বলিনি। তোমরা কি চুজ করবে নাকি আমি লকআপে নিয়ে যাব, কোনটা? ইসমি, না না, আমরা প্রথমটাই রাজি। পুলিশ, তাহলে কাজ শুরু করো। ইসমি, আমরা কালকে করে দিব, সত্যি। আজকে যাই? পুলিশ, না না, একবার ছাড়া পেলে তোমাদের আমি খুঁজে পাবো না। এখনই শুরু করো, নয়তো ধরে নিয়ে যাচ্ছি। জিমি, না না, আমরা করছি। একটানা 3 ঘন্টা ধরে পরিষ্কার করে চলছে জিমি আর ইসমি। যেখানে ঘরও কখনো নিজের ইচ্ছায় ঝাড়ু দিয়েছে বলে মনে হয় না, সেখানে পুরো এলাকার আবর্জনা পরিষ্কার করছে। পারলে তো এখনই লোকটার পিণ্ডি চটকিয়ে ফেলতো তারা। একবার শুধু সুযোগ পাক, তারপর মজা দেখাবে পুলিশকে। নিজে তো এক ভণ্ড, তার উপর তাদেরকে দিয়ে ময়লা পরিষ্কার করাচ্ছে। ছাড়বে না তারা। ময়লার গন্ধে তাদের বমি আসছে, কিন্তু কিছু করার নেই। পুলিশটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে আর তাদের দিয়ে কাজ করাচ্ছে। কত বড় কামচোর, তার কাজ তাদের দিয়ে করাচ্ছে। ঈশান তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে তালা মেরে দেয়। রিহান জিজ্ঞেস করে, কি রে, তুই তালা মেরেছিস কেন? আর তুই ভিতরে আসিস নাই কেন? ঈশান, দেখতে থাক কি হয়। কিয়ানরা ভিতরে থেকে চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে একটু এগিয়ে দেখে এখানে অনেক মানসিক রোগীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। নিজেরাই নিজেদের আঘাত করছে, কামড় দিচ্ছে, অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। তাদের দেখে তাদের কাছে আসতে যাচ্ছে, কিন্তু শিকল দিয়ে বাঁধার জন্য আসতে পারছে না, তাই অদ্ভুত আচরণ করছে। তামিম এসব দেখে ভয়ে লাফ দিয়ে শ্রাবণের কোলে উঠে পড়ে। এতে যেন পাগলগুলো আরও বেশি খেপেছে, তাদের দিকে থুতু দিচ্ছে, পানির গ্লাস ঢিল দিচ্ছে। এসব দেখে শ্রাবণ যখন নিচে থেকে স্টিলের পানির গ্লাস তোলার জন্য নিচু হয়, তখন তামিম পড়ে যেতে নিচ্ছিল, তাই সে শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণ ভেবেছে এটা কোনো পাগল হয়তো, তাই ভয়ে সে জোর করে তার থেকে ছাড়িয়ে এক ঢিল মেরে পাগলগুলোর মাঝখানে ফেলে দেয়। এদিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে, হলোটা কি? শ্রাবণ এখন চোখ বন্ধ করে আছে ভয়ে। সে ভাবছে তাকে বুঝি ধরে ফেলেছে। বাইরে ঈশান ডাক্তারের সাথে কথা বলছিল। সে তামিমের এই অবস্থা দেখে হাঁ করে আছে, সেও ভাবেনি এরকম হবে। এদিকে পাগলগুলো তামিমকে পেয়ে তাকে নিয়ে নাচছে, জড়িয়ে ধরছে, তার শার্ট ছিঁড়ে ফেলেছে, তার প্যান্ট ধরেও টানাটানি করেছে, কিন্তু বেল্টের জন্য খুলতে পারে নাই। তার শরীরের কয়েক জায়গায় কামড়ও দিয়েছে। তাকে ধরে ইচ্ছামতো কিস করছে এক একজন। তামিম এখনও শকের মধ্যে আছে। সে চুপচাপ একবার এই পাগলের দিকে তাকায়, আবার ওই পাগলের দিকে তাকায়। সে শ্রাবণের আছাড় খেয়ে তার মাথার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তামিমের এই অবস্থা দেখে যখন রিহান তাকে বাঁচাতে যায়, তার অবস্থাও সেম হয়। এইসব দেখে সাথে সাথে ঈশান চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে চাবিটা ভেঙে ফেলে। পাগলদের ভেতরে পড়ে এখন রিহানের অবস্থাও তামিমের মতো হয়েছে। এদিকে সবাই যে তাদের ডাকছে তাদের কোনো খেয়ালই নেই। কিয়ান এবার ঈশানের হাতের লাঠিটা নিয়ে রিহান আর তামিমের পিঠে খোঁচা দেয় জোরে জোরে। এত জোরে খোঁচা খেয়ে তাদের হুঁশ ফিরে আসে। তারা তাদের নিজেদের এরকম অবস্থা দেখে এমন জোরে চিৎকার দেয় যে পাগলগুলো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। এই সুযোগে তারা রিহান আর তামিমকে বের করে আনে, কিন্তু লাঠিটা সেখানে পড়ে যায়। এদিকে পাগলগুলো যখন দেখে রিহান আর তামিম তাদের কাছে নাই, তখন তারা ওই লাঠি দিয়ে খোঁচাতে থাকে। নিচ থেকে আবার চাবি এনে দরজা খুলতেই সবাই হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসে। এতক্ষণ তাদের জানটাই বের হয়ে যাচ্ছিল। ঈশানকে তারা সবাই মজা দেখাবে, তাদের এরকম জায়গায় ঢুকিয়ে তালা মেরে দেওয়া। বাইরে এসেই সবগুলো ঈশানের উপর আক্রমণ করে বসে। যে যেভাবে পারছে ঈশানকে নিচে ফেলে উড়াধরা সবাই মারছে। এদের মারামারি দেখে আবার পাগলগুলো নাচছে, হাততালি দিয়ে চিৎকার করছে। কিয়ান ঈশানের কলার ধরে বাইরে আনে। বাকি শাস্তি তারা বাসায় গিয়ে দিবে। শ্রাবণকে সবাই ড্রাইভিংয়ের দায়িত্ব দেয়।
বেচারার মাথা ঘুরছে এখনও। বাড়ি ফিরে সবাই ঈশানের গেস্ট হাউসে সুইমিং পুলের উপর ঈশানকে উল্টো করে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। আজকে তারা কেউ ঈশানের চোখ রাঙানোকে ভয় পায় নাই। প্রায় 1 ঘন্টার মতো ঈশানকে উল্টো করে ঝুলিয়ে রাখে। এদিকে জিমি আর ইসমি ডিনার না করেই বাসায় ফেরে। তাদের দিয়ে 3.5 ঘন্টা পরিষ্কার করিয়েছে। এরকম একটা পরিস্থিতির পর তাদের খাওয়া গোল্লায় গেছে। তারা দুজন বসে ভাবছে কিভাবে পুলিশটাকে জব্দ করা যাবে। অনেকক্ষণ চিন্তাভাবনা করে তারা কতগুলো ছবি এডিট করে। অনেকক্ষণ ফেসবুকে খোঁজাখুঁজি করে পুলিশটার আইডি পেয়েছে। তারা ব্যাচের উপর থেকে নাম দেখেছিল। একটু খোঁজাখুঁজির পর দেখা যায় গত মাসে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি গেছে। সেখানে তার বউয়ের আইডি দেওয়া, এমনিতেও ক্লোজ ফ্রেন্ড 2 জন দেওয়া। একজন তার বউ, আরেকটা আইডি একটা ছেলের, শুধু কে লেখা ছিল আইডির নাম। তারা ওগুলো পাত্তা না দিয়ে ফেক আইডি দিয়ে এডিট করা ছবিগুলো আর ফেক মেসেজ চ্যাট তার বউয়ের আইডিতে পাঠিয়ে দেয়। আর পুলিশটার আইডিতে গিয়ে লিখে দিয়ে আসে, আই লাভ ইউ জান, আই মিস ইউ বয়ফ্রেন্ড, ওয়াই আরন্ট ইউ গিভিং মি দ্য টাইম ইউ ইউজ টু। এই আইডিতে পোস্ট করে মনে মনে শয়তানের হাসি হাসে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে রাগের রিয়্যাক্ট পড়েছে। জিমি আর ইসমি দেখলেও কিছুক্ষণের মধ্যেই সেখানে রাগের রিয়্যাক্ট পড়েছে। আর ভদ্রমহিলা তো লোকটাকে ইচ্ছামতো বকছে আর গালি দিচ্ছে। এদিকে পুলিশ লোকটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ভদ্রমহিলা সেই খেপেছেন। আজকে তারা রক্ষা নাই। তাদের ঝগড়ার মধ্যে গিয়ে ইসমি আবার ফেক আইডি দিয়ে কমেন্ট করে, জান আজকে রাতে কি দেখা করবে না? আমি তো তোমাকে ভীষণ মিস করছি। এই কমেন্ট করতেই ভদ্রমহিলা এসে ইসমিকে সাবান ছাড়া ধুইয়ে দেয়। আর ওই লোকটার অবস্থা যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। ভদ্রমহিলা তো হুমকি দিয়েছে যে ডিভোর্স দিয়ে খুন করে ফেলবে। কত বড় সাহস, তাকে চিট করে। এজন্যই তো বেশিরভাগ বাড়ির বাইরে থাকে, তাকে সময় দেয় না। এদিকে লোকটা যতই বোঝানোর চেষ্টা করছে, যখন তার বউ তাকে একটু বুঝবে তখনই ইসমি কোনো না কোনো কিছু কমেন্ট করে আবার গন্ডগোল লাগিয়ে দেয়। তারা গান ছেড়ে এসব দেখছে আর এটা সেটা খাচ্ছে। তাদের তো এসব ঝগড়া দারুণ লাগছে। জিমি দেখল পুলিশ লোকটা তাদের মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে যে কেন তারা মিথ্যা কথা বলছে, কেন তার সংসারে আগুন লাগিয়েছে। সে যেন তার বউকে একটু বলে এসব মিথ্যা, তার সাথে তার কোনো সম্পর্ক নেই। জিমি আচ্ছা বলে ভদ্রমহিলাকে মেসেজ দেয়, এই বেডি, তুই আমার পুকি বয়ফ্রেন্ডকে এরকম করছিস কেন? তুই কে রে? তুই কেন আমার বয়ফ্রেন্ডকে এগুলো বলবি? এটা সে সেন্ড করতেই দেখতে পায় লোকটা আবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে সে বলেছে নাকি। জিমি বলে, হ্যাঁ হ্যাঁ বলেছি, আপনি কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পর জিমি দেখে ভদ্রমহিলা জিমির মেসেজে রিপ্লাই দিয়েছে, আমি জানি আপনি মিথ্যা কথা বলেছেন, আমার স্বামী অনেক ভালো, আপনি সব কিছু করেছেন। আপনি কে তাড়াতাড়ি করে বলেন, নয়তো কি যে হবে আপনার কল্পনারও বাইরে। আপনি জানেন না আমার স্বামীকে। জিমি, আপনার স্বামী একজন পুলিশ তাই তো? আচ্ছা, আপনি কি জানেন আপনার স্বামী একটু আগে 3.5 ঘন্টা কোথায় ছিল? ভদ্রমহিলা, কোথায় আবার ছিলেন? কাজে ছিলেন, সে অনেক ব্যস্ত মানুষ। জিমি, মিথ্যা কথা, আপনি তো দেখছি কিছুই জানেন না। থাক, না জানলেই ভালো, বাই, ভালো থাকবেন। মা। এটা সেন্ড করেই সে ব্লক করে দেয়। এদিকে পুলিশের আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে। জিমি সিন করে দেখে সেখানে লেখা, সে তার বউকে কি বলেছে, তার বউ আরও বেশি খেপেছে কেন, জিমিরা কেন তার সাথে এরকম করেছে। সত্যিটা বলতে আরও কিছু টাইপ করছিল। এর মধ্যে জিমি লেখে, বাই বাই ডার্লিং, বেঁচে থাকলে দেখা হবে, আপাতত উপরে যাওয়ার প্রস্তুতি নাও। এটা বলে লোকটার টাইপিংয়ের মধ্যে সে ব্লক করে দেয়। তাদের দুজনের এখন শান্তি লাগছে। কত বড় সাহস, তাদের সাথে পাঙ্গা নিয়েছিল, এখন সামলাক। এগুলো বলছে আর হাসছে দুজন। সকালবেলা জিমি ইসমি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারা আজকে ভার্সিটি যাবে, যদিও তাদের যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারা গতকাল যায় নাই। তাছাড়া মারিয়ার খোঁজখবর নেওয়ার জন্য যাবে। জিমি আর বাসায় যায় নাই, এখান থেকে যাবে। তার মা বাবা কিছু বলেনি, মনটা ফ্রেশ হবে বলে তারা যেতে দিচ্ছেন আজকে। জিমি আর ইসমি মিলে পাস্তা আর নুডলস রান্না করে খেয়েছে। তারা ভেবেছিল ক্যান্টিনেই খাবে, কিন্তু আবার কি মনে করে যেন বাসায় রান্না করে খেয়েছে। তারা দুজন রিকশায় করে ভার্সিটিতে পৌঁছায়। গেট দিয়ে প্রবেশ করার সময় আশেপাশে তাকিয়ে দেখতে পায় মারিয়াদের কাউকে দেখা যাচ্ছে না, এমনকি ঈশান কিয়ানদেরও। তারা একটু অবাক হলো, আর এসব পাত্তা না দিয়ে তারা তাদের ভবনে চলে যায়। তারা দুজন একটা বেঞ্চে বসে ব্যাগ রেখে বাইরে বারান্দায় এসে দেখে নিচে মারিয়াদের সবাইকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে জুনিয়রদের র্যাগিং করছে। টিচারকে আসতে দেখে তারা ভিতরে চলে যায় আর ভাবে যা করার ছুটির পর করবে। তাদের এখন রসায়ন জৈব যৌগের ক্লাস হচ্ছে। একে তো মাথায় কিছু ঢুকছে না, তার উপর আবার সময় যেন শেষই হচ্ছে না। উপায় না পেয়ে ক্লাসে মনোযোগ না দিয়ে দুইজন ফুসুর ফুসুর করে কথা বলছে আর হাসছে।
কয়েকবার হাসার সময় স্যারের চোখেও পড়েছে। স্যার চেয়ে থাকলে তারা আরও জোরে হেসে দেয়। এবার স্যার বিরক্ত হয়ে তাদের দুজনকে ধমক দিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমাদের? অনেকক্ষণ ধরে দেখছি দুজনে একসাথে বসে হাসছো ক্লাস না করে। ইসমি, স্যার এমনিতে তো কোনো সমস্যা না, কিন্তু সব সমস্যা আপনাকে দেখে আমদানি হয়েছে। এখানে আমার কি করার আছে? আমি তো শুধু হাসলামই। স্যার, আমাকে দেখে সমস্যা আমদানি হয়েছে মানে কি বোঝাতে চাচ্ছ? ইসমি, এই যে আপনি আসার আগে সবাই কত হাসি খুশি ছিল, এখন দেখেছেন সবার মুখ কেমন প্যাঁচার মতো হয়ে আছে। বলুন তো এটা কার দোষ? আপনি আসার আগে তো সব ঠিকই ছিল, তাহলে নিশ্চয়ই আপনি এমন কিছু করে এসেছেন যে সবার মুখ এরকম হয়ে যায়। আমি আজকেই প্রিন্সিপালের কাছে নালিশ করব। স্যার, তুমি কি কোনোভাবে মেন্টাল হসপিটালে ভর্তি হতে গিয়ে এখানে ভর্তি হয়ে ফেলেছ নাকি? তুমি যেখানে যেতে চেয়েছো এটা সেই জায়গা না। ইসমি, স্যার আপনি কি আমাকে ইনডিরেক্টলি পাগল বোঝাতে চেয়েছেন? স্যার, ইনডিরেক্টলি না, ডিরেক্টলি পাগল বলেছি। যাও, আমার ক্লাস থেকে বের হয়ে যাও। জিমি আর ইসমি জি স্যার বলে দুজনেই দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায়। স্যার সবাইকে জিজ্ঞেস করে, তোমাদেরও কি কোনো সমস্যা আছে? থাকলে তোমরাও বের হয়ে যেতে পারো, দরজাটা খোলাই আছে। স্যারের এ কথা বলতে দেরি, কিন্তু ক্লাসের সবার বেরিয়ে যেতে দেরি হয় না। পুরো ক্লাসরুম এখন খালি। স্যার একবার খালি ক্লাসরুমের দিকে তাকিয়ে রেগে মেগে এখান থেকে চলে যায়। সে যদি এই বেয়াদবগুলোকে মজা না দেখিয়েছে তাহলে তার নামও মতিন মিয়া না। এমন টাইট দিবে যে চুপ করে বসে থাকবে, কথা বলা তো দূরের কথা, একটু টু শব্দও হবে না। কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম তারা সবাই কালকে রাতে ঈশানের গেস্ট হাউসে থেকেছে। সকালবেলা ঈশান সবাইকে ডাকছে ওঠার জন্য, কিন্তু কেউ তার কথা শুনছেই না। কতক্ষণ ধাক্কাধাক্কি করেও যখন কাউকে উঠাতে পারছে না, তখন সে সাইডে থাকা কিয়ানকে লাথি মেরে নিচে ফেলে দেয়। কিয়ান জোরে চিৎকার করে ওঠে, ওরে বাবা গো, আমার কোমরটা কোন আজরাইল আইলি রে ভাঙতে! আমি এখনও বিয়ে করিনি, আমার ভবিষ্যৎ বউয়ের কি হবে? কোমর ভাঙা ছেলেরে কোনো মেয়েই তো বিয়ে করবে না, আমি তো বিয়ে না করে বিধবা হয়ে যাব। কিয়ানের এসব যুক্তি শুনে ঈশান কিয়ানকে উঠিয়ে দাঁড় করিয়ে আরেকটা লাথি মেরে বাইরে বের করে দেয়। ঈশানের ধাক্কা খেয়ে কিয়ান সোজা গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়। বাড়ি খেয়ে দেয়ালের সাথে আটকে রয়েছে, না নড়ছে না সরছে। ঈশান এসব কিছু পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে রিহানের কাছে যায়। রিহান হাঁ করে ঘুমাচ্ছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলেও তাদের ঘুম আগে। ঈশান শয়তানি হাসি হেসে বোতলটার ছিপি খুলে আস্তে আস্তে একটু একটু করে পানি রিহানের মুখে ঢালতে থাকে। রিহান যখন মুখে ঠান্ডা পানি যাওয়ায় চোখ খুলে দেখবে, তখনই ঈশান পানির বোতলটা খাটের নিচে ফেলে দিয়ে তার প্যান্টের চেইনে হাত দিয়ে নিচ থেকে উপরে ওঠায়। এদিকে রিহান ঈশানকে প্যান্টের চেন লাগাতে দেখে ধড়ফড় করে উঠে বসে। তার মুখে কি ঈশান এসব করছে? পানির কথা মনে হতেই সে তাড়াতাড়ি পেট ধরে ওয়াশরুমে যায়। তার বমি পেয়ে যায়। সে কিনা শেষমেশ ঈশানের মুদ খেল। সে তার পেট চেপে বমি করে দেয়। ইস, কি ঠান্ডা ছিল! সে ভাবছে তাহলে ঠান্ডা ছিল কেন, নাকি শীতের দিন দেখে? তার মাথায় আজে বাজে ভাবনা আসছে। এদিকে ঈশান যখন পানির বোতল খাটের নিচে রেখে প্যান্টের চেইন লাগাচ্ছিল, তখন সাব্বির চোখ মেলে তাকায়। সে শুধু ঈশানকে চেইন লাগাতে দেখে আর রিহানকে দৌড়ে ওয়াশরুমে যেতে দেখে। এটা দেখে সে কিছুক্ষণ ভাবার পর যখন বোঝার চেষ্টা করলো ঈশান কি করতে চেয়েছিল বা করেছে, তখন সে লাফ দিয়ে উঠে বসে। সে ঈশানকে চেন লাগাতে দেখে এটাকে অন্য কিছু ভেবে সোজা এক দৌড় দেয় বাইরের দিকে। দৌড়ে দরজার সামনে যেতেই কারোর সাথে ধাক্কা খায়। সাব্বির চেয়ে দেখে এটা কিয়ান। কিয়ানকে দেখে সে হাঁপাতে থাকে। সে এখন ভুলতে পারছে না সে বেঁচে থাকলে আর এখানে আসবে না, ঈশানের থেকেও দূরে থাকবে। কিয়ান সাব্বিরকে হাঁপাতে দেখে বলে, কিরে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? সাব্বির, আমার কিছু হয় নাই ভাই, কিন্তু যা দেখেছি আমার মাথা ঘুরছে। কিয়ান, কি দেখেছিস? সাব্বির, ভাই ঈশানকে আমি রিহানের মাথার উপর দাঁড়িয়ে প্যান্টের চেইন লাগাতে দেখেছি। কিয়ান, হ্যাঁ? সাব্বির, হ্যাঁ। কিয়ান, কী সব আজে বাজে কথা বলছিস? কি দেখতে গিয়ে কি দেখেছিস? সাব্বির যখন কিছু বলবে তখন ঈশানকে এদিকে আসতে দেখে এক দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। তারা পেছন থেকে ডাকছে অনেক, কিন্তু সাব্বির থামে নাই। থামলে যেন তার প্লেন মিস হয়ে যাবে। হঠাৎ কিয়ান ঈশানকে বলে, তুই কি সত্যি সত্যি কিছু করতে যাচ্ছিলি? কিয়ান ঈশানকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি সত্যি ওসব করতে যাচ্ছিলি? ঈশান সাব্বিরকে এভাবে দৌড় দিতে দেখে এসেছিল কেন দৌড়াচ্ছে সেটা জানতে। এখন সে নিজেই কিয়ানের কথা শুনে বলদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কিয়ান কিসের কথা বলছে, ওসবটা আবার কি? ঈশান কিয়ানকে জিজ্ঞেস করে, তুই কি বলতে চাইছিস, ওসব আবার কি? কথা বলতে বলতে তারা সামনে যেতেই দেখে রিহান ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে দেয়াল ধরে। তার মাথা থেকে এখনও ঈশানের করা কাজের কথা
যাচ্ছে না। সে যে কিছু জিজ্ঞেস করবে তাও পারছে না। রিহান ঈশানকে এদিকে আসতে দেখে ভয়ে লজ্জায় বেচারা মাথা ঘুরে পড়ে যেতেই কিয়ান আর ঈশান এসে ধরে ফেলে। কিয়ান জিজ্ঞেস করে, কিরে পোয়াতি মহিলাদের মতো করছিস কেন, নাকি আবার ভেজাল আছে? রিহানকে ধরে সোফায় বসানো হয়। এবার কিয়ান গিয়ে হাতে একটা ঝাড়ু নিয়ে শ্রাবণ, সাব্বির, তামিমকে পিটানো শুরু করে ওঠার জন্য। শ্রাবণ, সাব্বির, তামিম এরকমভাবে ঝাড়ুর বাড়ি খেয়ে ধরফড় করে উঠে বলে, ভূমিকম্প, ভূমিকম্প, আল্লাহ বাঁচাও, আমার উপর বিল্ডিং ভেঙে পড়েছে। কিয়ান, বিল্ডিং ভেঙে পড়েছে নাকি সেটা তো জানি না, কিন্তু তুই যদি এখন না উঠিস তাহলে এর চেয়ে বড় কিছু হবে। কিয়ানের ধমক শুনে তারা তিনজনই তাড়াতাড়ি করে উঠে বসে। রিহানকে মাথায় হাত দিয়ে সোফায় বসে থাকতে দেখে তামিম বলে, ভাই তুই এরকম বেডি মানুষের মতো মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? মনে হচ্ছে তোর জামাই মারা গেছে আর তুই বিধবা হয়ে গেছিস। সাব্বির, ভাই ও কিভাবে বিধবা হবে, ও তো ছেলে। তামিম, বর্তমানের যুগ, সব কিছুই আপডেট হচ্ছে। সাব্বির, মানুষও কি আপডেট হয় নাকি ভাই? তা কি কি পরিবর্তন হয়? তামিম, আমি কিভাবে জানবো, আমি কি হয়েছি নাকি? কিয়ান, তাহলে হয়ে যা। তামিম, না আমার কোনো দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। রিহান বলে ওঠে, না না তুই ভালো নাই, তোর মনে অনেক দুঃখ। ঈশান সবাইকে ধমক দিয়ে বলে, আর একটা কথা না বলে সবাই তাড়াতাড়ি রেডি হ, ভার্সিটি যেতে হবে। এমনিতেই একটা ক্লাস মিস করেছি, তাড়াতাড়ি রেডি হ, নয়তো আছাড় মেরে এখানে ভর্তা বানিয়ে ফেলবো। রিহান, তাহলে তোরে ভাজি করে ফেলবো। কি মিল, ভর্তা ভাজি। সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটি এসে ঈশান, শ্রাবণ, সাব্বির, তামিম, রিহান ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। এটা তৃতীয় পিরিয়ড চলছে। কিয়ান কিছু কাজের জন্য প্রিন্সিপালের রুমে চলে যায়। সেখান থেকে বের হয়ে সে যখন তার ভবনের উদ্দেশ্যে হাঁটবে তখন তার চোখ যায় পূর্ব ভবনের সিঁড়ির দিকে, যেখানে ইসমি আর একটা ছেলে হেসে হেসে নামছে। ইসমির হাতে অনেকগুলো খাতা। ছেলেটা মারিয়াদের ক্লাসেরই, 3rd ইয়ারে। কথা বলতে বলতে হাসার জন্য ইসমি পা ফসকে পড়ে যেতে যায় সিঁড়ি থেকে। কিয়ান ইসমিকে খেয়াল করে দেখে ইসমি একটা কালো রঙের 3 পিস পরেছে, চুলগুলো ঝুটি করা, চোখে কাজল দেওয়া, ঠোঁটে লিপ বাম। কালো রংটাই ইসমিকে দারুণ মানিয়েছে। কিয়ান কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নেয়। তার হঠাৎ তাদের বিয়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, সে কি ভুল করেছে বিয়ের কথাটা ইসমিকে না জানিয়ে? কিন্তু তার কি করার? ছেলেটাকে ইসমির সাথে কথা বলতে দেখে তার ভেতরে কেমন অস্থির অস্থির লাগছে। তার মন চাচ্ছে গিয়ে ওই ছেলেটাকে থাপ্পড় মেরে জিজ্ঞেস করতে, এত হাসার কি হয়েছে? নিজের ভাবনায় নিজের উপরই রাগ হচ্ছে। ইসমিকে যখন পড়ে যেতে দেখেছিল তখন সে মনে মনে খুশি হয়েছিল। এত হাসার কি হয়েছে, একেবারে ঠিক হয়েছে, এরকমভাবে হাসলে তো পড়বেই। কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকে নাই। ইসমি পড়ে যাওয়ার সময় ওই ছেলেটা ইসমির হাত ধরে ফেলে। তার এবার গিয়ে সত্যি সত্যি আছাড় মারতে মন চাচ্ছে। ভালো করে হাঁটতে পারলে হাঁটবে, নয়তো না। কিয়ান আবার ভাবে, যা ইচ্ছে হোক, তার কি, জাহান্নামে যাক। এসব ভাবতে ভাবতে সে তাদের বিল্ডিংয়ের দিকে চলে যায়। এদিকে ইসমি কিয়ানকে খেয়াল করে না। তাকে তাদের স্যার দায়িত্ব দিয়েছিল খাতাগুলো অফিস রুমে দিয়ে আসতে। যাওয়ার পথে তার মিনহাজের সাথে দেখা হয়। সে আগে তাদের পাশের বিল্ডিংয়ে থাকত, সেখান থেকেই পরিচয়। তার একটা বোনও আছে, কিন্তু ইসমি তাকে কখনো দেখেনি। এখন আবার দেখা হয়, তারা নিজেদের মধ্যে কথা বলছিল। স্যার যাওয়ার পর জিমি ইসমিকে খুঁজতে খুঁজতে তাদের ভবন থেকে বের হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও যখন পেল না, তখন একটা পিয়নকে জিজ্ঞেস করতেই বলল 3rd ইয়ারের ভবনের দিকে গিয়েছে। জিমি 3rd ইয়ারের ভবনের দিকে যেতে থাকে। দোতলা 3তলা খুঁজেও যখন পায় না, তখন তার তলায় গিয়ে দেখে সেখানে কোনো মানুষ নেই। জিমি একটা ফাঁকা ক্লাসরুমের মধ্যে গিয়ে বসে ইসমিকে কল দেয়, কিন্তু রিসিভ হয় না। ক্লাসরুমের মধ্যে কতক্ষণ লাফালাফি করে বাইরে বেরিয়ে আসে। তার যখন কিছু ভালো লাগে না কিংবা একা থাকে তখন সে নিজের মতো আনন্দ খুঁজে নেয়, নিজেই কিছু করে হাসে, মজা করে। ক্লাসরুম থেকে বেরিয়ে গান গাইতে গাইতে হাঁটছে আর ঘুরছে। সে আর ইসমি খুব ভালো গান পারে, কিন্তু তারা সবসময় ভালোভাবে গান গায় না। শয়তানি করে গানগুলোর মানসম্মান শেষ করে দেয়। সে শেষ ক্লাসরুমের সামনে দিয়ে যাওয়ার সময় গাইছে। হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সেই ক্রান্তিকালে ধূম্র জলে খুঁজছ যে বৃথা, অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা। গাইতে গাইতে সিঁড়ি বেয়ে দৌড়ে 5ম তলায় উঠে যায়। এদিকে শেষ ক্লাসরুমে ঈশান বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল। হঠাৎ এরকম সুরেলা গলায় গান শুনে সে বাইরে বেরিয়ে আসে কে গাইছে সেটা দেখার জন্য। চারপাশে খুঁজে দেখে, কিন্তু কেউ নেই। ঈশানের কাছে এই গলার গানটা অন্যরকম লেগেছে। সে আশাহত হয়ে আবার ক্লাসরুমে ফিরে যায়। ঈশান যাওয়ার কিছুক্ষণ পরই জিমি আবার ফিরে আসে।